কুয়াশাচ্ছন্ন সকালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে হোঁচট খেল বাংলাদেশ। পিনাক ও সাইফের বিদায়। কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে সাবার বন বিভাগ জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর, স্বীকার করলেন বন প্রহরীরা। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এই মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 4 বছরে হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। এবং কুষ্টিয়ায় গুলিতে 2 জন নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও দেশীয় বন্দুক উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের খবর। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে স্বাগতিকরা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 54 রান। কুয়াশাচ্ছন্ন সকালে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ওপেনিং জুটি। ইয়াং টাইগারদের 2 ওপেনার পিনাক ঘোষ আর সাইফ হাসানকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে থাকলেও রানের খাতা খোলার আগেই হোল্ডারের বলে পলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান পিনাক। এরপর সাইফকে সঙ্গ দিতে নামেন জয়রাজ শেখ, তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 27 এবং ব্যক্তিগত 10 রানে জোসেফের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ। এরপর দলের নির্ভরযোগ্য 2 ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত এবং জয়রাজ দলের হাল ধরেন। Shamar Holder strikes and Pinak Ghosh is gone. One more time you গত 1 মাসে কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে ফেলেছে একটি চক্র। এলাকাবাসী ও পরিবেশ সংশ্লিষ্টদের অভিযোগ, জায়গা দখল করতেই এই নিধনযজ্ঞ চালানো হচ্ছে। আর এই কাজে খোদ বন বিভাগের লোকজন জড়িত বলে অভিযোগ তাদের। তবে এ ব্যাপারে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ফরাজের ছবি ও সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে ছিল সারি সারি বৃক্ষরাজি, কিন্তু এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুধুই কাটা গাছের চিহ্ন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে শিলখালি পর্যন্ত দীর্ঘ 2.5 কিলোমিটার এলাকার 50,000-এর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করতে 2006-07 অর্থ বছরে কক্সবাজারের টেকনাফ উপকূলের জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত প্রায় 80 হেক্টর জায়গা জুড়ে লাগানো হয় 5 লাখের মতো ঝাউ গাছ। গেল কয়েক বছরে মাথা তুলে দাঁড়িয়েছিল দৃষ্টিনন্দন এ বৃক্ষরাজি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজনের যোগ সাজসে একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটছে। দিনের মধ্যে এবং নিয়ে যায়, ঠিক আছে, আমরা কেউ বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিই। যারা গাছ কাটে নিয়ে যায় এরার থেকে টাকা খায়, আমার জন্য মামলা করে দিছে ফরেস্ট মুন্সি। উনারে আমরা ইনফরমেশন দিয়ে গাছ দেখাই দিছি, দেখাই দিয়ে 500 টাকা 200 টাকা খাই চলে যাই। এখানে এই বাগানে 50,000 গাছ থাকে, এখন 40,000-এর মধ্যে কাটা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় প্রভাবশালীরা সৈকতের জায়গা দখলের জন্যই ঝাউবিথি নিধনযজ্ঞ চালাচ্ছে বলে দাবি বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এ নেতার। চিহ্নিত ভূমিদস্যুরা এই ঝাউ গাছগুলো প্রতিনিয়ত কেটে ফেলতেছে। এখানকার বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে ইনডাইরেক্টলি তাদেরকে সহায়তা করছে। এ ব্যাপারে গত কয়েকদিন ধরে উপকূলীয় বন বিভাগ সহকারী বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে অব্যাহত গাছ কাটার কথা স্বীকার করলেন শিলখালী বিটের দায়িত্বরত বন প্রহরী। গাছ কাশিটার ওরা হলো ডাকাত, চোর, ইয়াবা খায়, ইয়াবা খাইয়া ওরা ওখানে থাকে আর ওই ইয়াবা খাইয়াগুলি গাছটি কাটে। পুলিশ নিয়ে আমরা ডিউটি করছি, অভিযান চলাইছি এলাকায়। এর আগে 2011 সালে টেকনাফের খড়ের মুখ এলাকায় 30,000 গাছ কাটার ঘটনায় 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। সময় সংবাদ, কক্সবাজার। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, গত 40 বছরের মধ্যে চলতি শুকনো মৌসুমে বাংলাদেশে গঙ্গার সবচেয়ে কম পানি প্রবাহের কথা তুলে ধরা হবে এই বৈঠকে। বিশেষজ্ঞদের মতে এভাবে কম পানি আসলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের রবি শস্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সাথে শুধু গঙ্গা নয়, 54 অভিন্ন নদী ইস্যুতেই স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এহসান জুয়েলের বিশেষ রিপোর্ট।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যা দেশের মোট আয়তনের 37% এলাকা, গঙ্গা নদীর পানির উপর নির্ভরশীল। ভারতের হুগলি ভাগীরথী নদীতে 40,000 কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য 1975 সালে নির্মিত ফারাক্কা বাঁধ চালু হলে তখন থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য সহ সামগ্রিক জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 1996 সালে সম্পাদিত গঙ্গা চুক্তিতে বলা হয়, কোনো অবস্থায় যে কোনো 10 দিন ফারাক্কায় পানির প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ অবিলম্বে আলোচনায় মিলিত হবে। যৌথ নদী কমিশনের তথ্য বলছে, 2014 সালের জানুয়ারি মাসের প্রথম 10 দিন যেখানে বাংলাদেশ প্রায় 70,000 কিউসেক পানি পেয়েছে, চলতি বছরের এই সময়টায় পেয়েছে 35,000 কিউসেক। এই অবস্থাকে বাংলাদেশের সার্বিক পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এটা একটা বড় ধরনের পরিবেশগত সংকট এবং দেশের মরুকরণের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে। পানির ফ্লোটা কমে গেলে এই চাষাবাদ আমাদের ব্যাহত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যৌথ কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে জানিয়েছে তারা। কম পেয়েছি এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবহিত করেছি। আমাদের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন ভারতে গেলেন তার দ্বিপাক্ষিক মিটিং করার জন্য, তার সাথে কথা বলে তাকেও আমাদের এই কনসার্ন জানানো হয়েছে। তিনি যেন ভারতের কাউন্টার পার্টির সাথে সেটা আলোচনা করেন এবং তিনি সেটা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিন্ন সব নদী নিয়েই আলোচনা এগুচ্ছে ভারতের সাথে। বাংলাদেশ থেকে তো প্রস্তাবনাটা অনেক আগে থেকেই ছিল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কও যারা এটার বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে এটা জয়েন্ট রিভার ম্যানেজমেন্টে যাওয়া উচিত, কভারিং অল দ্য রিভার্স। ঢাকায় শুক্রবার যৌথ কমিশনের এই 62তম সভায় গঙ্গায় পানি পাওয়ার বিষয়টি জোর দিয়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভোরের দিকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে যেতে থাকে রাজধানী ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদুল রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, মাস প্রায় শেষ, আর একদিন পরেই ফাল্গুন শুরু হচ্ছে। তো মাঘের শেষের দিকে কিন্তু আর একবার শীতের প্রকোপটাও কিছু বেড়েছে। আজ সকাল থেকে যদি আমি বলি আরও 4 ঘন্টা আগে কিন্তু সকাল হয়েছে। সেই সকালের শুরুতে শীত বা কুয়াশা দুটিই কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ঠিক 7:30 নাগাদ কিন্তু কুয়াশা এবং শীত সাথে বাতাস তিনটি বেড়েছে, যার ফলে নগর জীবনে কিছুটা অস্বস্তিও বেড়েছে। আপনি যদি দেখেন এখন বেলা 10টা বাজে, আমার সামনে এখনও কিন্তু বেশ ভালোই কুয়াশা রয়েছে, সাথে বাতাস হচ্ছে। আমি হাতিরঝিলে আছি। এই জায়গাটা যেহেতু খোলা একটি এলাকা, সেহেতু এখানে কিন্তু বাতাসটা আরও বেশি অনুভব করা যায়। আমি যদি আপনাকে একটু জানিয়ে দিই, আজকে দেশের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখেছি, যেটি আবহাওয়া অফিস বলেছে, রংপুরের সিমলাতে 12 ডিগ্রি ছিল। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত আবহাওয়া অফিস পেয়েছে 17.5। আবহাওয়া অফিস বলেছে আজ এই যে কুয়াশাটি বেড়েছে, সেটি কুয়াশা আরও কয়েকদিন বাড়বে, কিন্তু তারা যেটি বলেছে শৈত্যপ্রবাহ কিন্তু তেমন বাড়বে না। হালকা শৈত্যপ্রবাহ হলো, বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা একদমই নেই বলে তারা আমাদেরকে ফোনে জানিয়েছে। আপনি জানেন যে এ মাস না, ঠিক ডিসেম্বর মাসে এবছর সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে হয়েছিল 6 ডিগ্রি সেলসিয়াস। সেটি ছিল এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। সেখান থেকে যদি আমরা আজকের কথা বলি, 12 আছে, সেটি একদমই কিন্তু 6-এর কাছাকাছি না, অনেক বেশি। সেক্ষেত্রে নগর জীবনে কিছুটা কুয়াশা এবং বাতাসের অবস্থা বাড়লেও শীত ততটা বাড়েনি। তবে মানুষ যেহেতু সকাল থেকে শীত কম ছিল, সেহেতু কিন্তু সে পরিমাণ শীতের কাপড় পরে বাইরে বের হননি। সে কারণে মানুষ কিছুটা সমস্যায় পড়েছেন। যেহেতু হঠাৎ করেই বাইরে বাতাস এবং কুয়াশা বেড়েছে, সেহেতু শীতও বেড়েছে। এখনও দেখতে পাচ্ছেন যে সামনের যে আপনারা ক্যামেরা যে অঞ্চলে দেখতে পাচ্ছেন হাতিরঝিল এলাকা, এখনও অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন, এখনো পরিষ্কারভাবে কিন্তু সামনে দেখা যাচ্ছে না। আমি আমার ঠিক সামনে যে হাতিরঝিলের ব্রিজগুলো রয়েছে, আমার সামনে যেগুলো রয়েছে, সেগুলো স্বচ্ছভাবে দেখা যাচ্ছে না। অস্পষ্ট, ব্রিজে কতগুলো গাড়ি যাচ্ছে বা মানুষ আছে, সেগুলো খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু আবহাওয়া অফিস বলেছে শীত বাড়ার খুব বেশি একটি সম্ভাবনা নেই এবং শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই,
কিন্তু তারা আমাদের জানিয়েছে কুয়াশা আরো কিছুদিন থাকতে পারে, তবে বলছে সেরকম বড় ধরনের কোনো শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনি জানেন যে আর একদিন পরে ফাল্গুনে কিন্তু ততটা শীত থাকার কথাও না, এরপর চৈত্রতে তো আরও থাকবে না। তো বুঝতেই পারছেন কিছুটা শীত নগর জীবনে আসলেও সে শীত বড় ধরনের কোনো শৈত্য প্রবাহ বয়ে আনবে না বলে আমাদের আবহাওয়া অফিস জানিয়েছে। তো মোটামুটি আজকের যে শীত বাড়ার খবর বা কুয়াশা বাড়ার খবর, তা ছিল আমার কাছে এই সব শেষ খবর। বাবু। দর্শক, হাতিরঝিল থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। কুষ্টিয়ায় গুলিতে 2 জন নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। সদর উপজেলার স্বস্তিপুরে এ ঘটনা ঘটে। র্যাব জানায় ভোর 4টার দিকে জেলার স্বস্তিপুর এলাকায় দুর্বৃত্তরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় একটি টহল দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে 2 জন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি বন্দুক, 2টি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 4 বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দফায় দফায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো অগ্রগতি হয়নি আলোচিত এই মামলার। প্রিয়জন হারিয়ে বিচারের আশায় বুক বেঁধে থাকা স্বজনদের অপেক্ষা ছাড়া এখন যেন কিছুই করার নেই। বিস্তারিত তানির মেহেদির রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে ঘাতকদের খুঁজে বের করার আশ্বাস দেন। 48 ঘন্টার মধ্যে যাতে করে হত্যা ধরা যায় সেইভাবে তাদেরকে নির্দেশনা প্রদান করছি। কিন্তু সেই ঘোষণা বাস্তব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ঘাতকদের খুঁজে বের করা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস আর সান্ত্বনা নিয়ে এখনো আশায় বুক বেঁধে আছেন 2 জনের পরিবারের সদস্যরা। আমাদের কাছে যেটা মনে হয়েছে মামলাটা ধামাচাপা দেওয়া হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি জানতে পেরেছি অনেকদিন পর, তাও সেটা অন্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমি অন্ধকারে, আমার ইভেন আমার সন্তানের কবরটা পর্যন্ত আমি জিয়ারত করতে যাইনি। আমি কথা দিয়েছিলাম খুনিকে না দেখে আমি তোর কবরে যাব না, তোর কবর ওই দিনই জিয়ারত করবো যেদিন তোর খুনের বিচার পাবো সেদিনই যাব। আদালতের এক সূত্র অনুযায়ী আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। আর মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত 4 বার পরিবর্তন হয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া 8 জনের মধ্যে 5 জনই এখন জামিনে আছেন। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে দেশের সাংবাদিক সংগঠনগুলো প্রথম দিকে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকলেও এখন তা অনেকটাই ঝিমিয়ে গেছে। আর এ ব্যাপারে জানতে চাইলে এই সাংবাদিক নেতা জানালেন অপরাধী শনাক্ত না হওয়ায় অন্যদের মতো হতাশ তারাও। হয়তো পথের আন্দোলনটা একটু কমেছে, কারণ বিভিন্ন সময়ে আন্দোলনের কতগুলি পর্যায়ে তো আমরা অতিক্রম করি। আন্দোলন মাঠে আন্দোলন হয়, কর্মসূচি থাকে, মানববন্ধন থাকে, মিছিল থাকে, কর্মবিরতি থাকে। আমরা সবগুলি সাগর রুনির ব্যাপারে করেছি। সাগর রুনি হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, রহস্য যদি উন্মোচিত না হয়, তাহলে দেশে এবং দেশের বাইরে এমন একটা ভাবমূর্তি তৈরি হয় যে বাংলাদেশের সাংবাদিক খুন করে ফেললে পরে কারো বিচার হয় না। শুরুতে মামলার তদন্তভার পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আলোচিত এই মামলার তদন্তভার দেয়া হয় র্যাবের হাতে। যদিও ঘটনার 4 বছর পার হলো, মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে র্যাবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও র্যাবের পক্ষ থেকে কোনো কিছু জানাতে রাজি হননি তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর যুদ্ধাপরাধী মীর কাসেমের পক্ষে মামলা পরিচালনা নিয়ে চলছে বিতর্ক। অ্যাটর্নি জেনারেল মনে করেন রাষ্ট্রের সুবিধা ভোগ করে যুদ্ধাপরাধীর পক্ষে মামলা পরিচালনা অনৈতিক। একই মত আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদের। অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিরা সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকবেন এমনটাই প্রত্যাশা করেন প্রধান বিচারপতি। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে মামলা পরিচালনা করছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি গত 12 ডিসেম্বর অবসরে যান এবং বাড়ি গাড়ি ও নিরাপত্তা সহ সরকারি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা পরিচালনা কতটা ন্যায়সঙ্গত। অ্যাটর্নি জেনারেল মনে করেন এটা একেবারে অনৈতিক। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি এখনো সরকারি বাসভবনে আছেন, জাজেস কমপ্লেক্সে, এখনো সরকারি গাড়ি ব্যবহার করছেন এবং এখনো তার নিরাপত্তার জন্য গানম্যান ব্যবহার করছেন। এই অবস্থায় তিনি
যদি একজন আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত হন, সেক্ষেত্রে এটা হবে চরম নৈতিকতা বিরোধী। সাবেক আইনমন্ত্রীর মত, সরকারি সুবিধাভোগী হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মামলা পরিচালনার কোনো নীতিমালা না থাকায় এর অপব্যবহার হচ্ছে। যদি এমন দেখা যায় রাষ্ট্রের সুযোগ সুবিধাও নিচ্ছেন, আবার রাষ্ট্রের বিরুদ্ধে উনি আইন পেশা ব্যবহার করছেন, সেটা নৈতিকভাবে বা বার কাউন্সিলের আইনও এটা নিষিদ্ধ আছে। যদিও মীর কাশেম আলীর আইনজীবীর মত, আইন অনুযায়ী তিনি কাশেমের পক্ষে দাঁড়িয়েছেন। সরকারি বাড়ি এবং সরকারি গাড়ি ব্যবহার করে এর অপব্যবহার আমি কোনোদিন হইতে আগেও দেই নাই, এখনো হইতে দিচ্ছি না। এইটা আইনে আমাকে এলাও করে, এই জন্য আমি করি। এদিকে এমন বিতর্কের মুখে রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিচারপতিদের নীতিমালা মেনে চলার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দেশীয় ব্র্যান্ড বলতে কিছুই নেই মোবাইল ফোনের বাজারে। বিদেশ থেকে আসছে ভিন্ন নামে, নির্দিষ্ট ফিচার আর দামে চীনা কোম্পানিগুলো তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ড। এবং কয়েক দফা সময় বাড়িয়েও গত 3 বছরে শেষ হয়নি খুলনার 26টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ঠিকাদারদের গাফিলতিকেই দায়ী করছে কর্তৃপক্ষ। সরকার পরিবর্তনের সঙ্গে গবেষণা কাজ যেন বন্ধ না হয়, এজন্য আলাদা একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 সালের ক্ষমতা পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সেই সময়ের অনেক ভালো কাজ বন্ধ করে দিয়েছিল পরবর্তী সরকার। পৃথিবীতে মানুষ বাড়ছে, সম্পদ কমছে, পরিবর্তন ঘটছে জলবায়ুর। অতিরিক্ত মানুষের জন্য চাই অতিরিক্ত খাদ্য। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীকে বাসযোগ্য রাখাও এখন বড় চ্যালেঞ্জ। এ সব কিছুর জন্যই প্রয়োজন গবেষণার। আর বাংলাদেশের মতো উন্নয়নের পথে হাঁটতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজন দক্ষ প্রযুক্তিবিদ, যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী এবং গবেষক। এমন তাগিদ থেকেই বাংলাদেশে ব্যয় বাড়ানো হয়েছে গবেষণায়। গবেষকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাদের হতে হবে নৈতিক চেতনাবোধ সম্পন্ন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন সকলে বিদেশে যে গবেষণা করছে, ঠিক 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেগুলি বন্ধ করে দেয়। আমি আশা করি ভবিষ্যতে আর তা হবে না। সেই জন্য আজকে বঙ্গবন্ধু ফেলোশিপ যেটা আমরা দিচ্ছি, এটা আমরা একটা ট্রাস্ট করে দেবো। এখন আমি অনেক সতর্ক, কারণ আমার অভিজ্ঞতা আছে যে ভালো কাজ করে গেলেও যদি সরকার পরিবর্তন আর সেই সরকার যদি তাদের যদি দেশপ্রেম না থাকে, দেশের মানুষের প্রতি যদি তাদের কোনো দায়িত্ববোধ না থাকে, তারা যে কোনো সময় যে কিছু বন্ধ করে দিতে পারে। শেখ হাসিনা বলেন, দেশপ্রেম থাকলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব। তিনি বলেন, দেশপ্রেমের শক্তিতেই মোকাবেলা করা সম্ভব হয়েছে পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট। আগে যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতো আর মনে করতো বাংলাদেশ খালি ভিক্ষা চেয়ে চলবে, এখন তারা দেখেছেন না, বাংলাদেশ তা নয়। 2021 সালের আগে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হব। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য, যেন তারা অন্তত আমাদের মতো কষ্ট ভোগ করতে না হয়, তারা যেন সুন্দর জীবন পায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় 2010 সাল থেকে এ পর্যন্ত 2 শতাধিক গবেষককে প্রায় 86 কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ফেলোশিপের আওতায়। আর গবেষণা অনুদান এবং ফেলোশিপ হিসেবে 100 কোটি টাকারও বেশি ব্যয় করেছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশ ধারা পূর্ণ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যে ধারাগুলো এখনো বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী এরই মধ্যে পার্বত্য এলাকা থেকে 232টি সেনা ক্যাম্পের মধ্যে 119টি প্রত্যাহার করা হয়েছে। চুক্তি স্বাক্ষরোত্তর কালে সমগ্র পার্বত্য অঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সুষ্ঠু অর্থনৈতিক ও রাজনৈতিক বিকাশ লাভ যথেষ্ট বেগবান হয়েছে, যা অদ্যাবধি চলমান। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত শান্তি চুক্তির অধিকাংশ ধারা পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে অথবা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। যে ধারাগুলো এখনো বাস্তবায়িত হয়নি সেগুলো দ্রুত বাস্তবায়নে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। শান্তি চুক্তির স্বাক্ষরকালীন সময় 232টি অস্থায়ী সেনা ক্যাম্প থেকে গত 17 বছরে 119টা ক্যাম্প
প্রত্যাহার করা হয়েছে, বাকি সেনা ক্যাম্প কয়েকটি ধাপে প্রত্যাহার করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাত 9:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 11 জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দলের আসন্ন জাতীয় কাউন্সিল অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ বেলা 11টায় দলীয় কার্যালয়ে এই বৈঠক নিয়ে ব্রিফ করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বজুড়ে বাঘ সুরক্ষায় যখন নানা সচেতনতামূলক উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তখন শুধুমাত্র উত্তেজনার বশবর্তী হয়ে শেরপুরের লোকালয়ে চলে আসা একটি চিতাবাঘকে পিটিয়ে মেরে ফেলেছে জনতা। শুধুমাত্র আত্মরক্ষা করতে যেয়েই এই অমানবিকতার শিকার হতে হলো বাঘটিকে। এটি গত 7 ফেব্রুয়ারির ভারতের বেঙ্গালুরুর একটি স্কুলের ছবি, যেখানে দেখা যায় হঠাৎ করেই দূরের এক বন থেকে একটি চিতাবাঘ চলে আসে সেখানে এবং 6 জনকে আহত করে। কিন্তু তা সত্ত্বেও জনগণ ব্যাপক ধৈর্যের পরিচয় দেয় এবং প্রায় 10 ঘন্টা পর কোনো রকম আহত না করেই চিতাটিকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয় দেশটির বন কর্তৃপক্ষ। প্রতিবেশী ভারতে এমন চিত্র অহরহ দেখা গেলেও বাংলাদেশে যেন এখনো একথা ভাবাই যায় না। শেরপুরে জনগণের হাতে আবারও চিতাবাঘ মারা যাওয়ার ঘটনা যেন সে প্রমাণই দেয়। এলাকাবাসী জানান, বুধবার সকাল 10টার দিকে চিতাবাঘটি সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে পৌরসভার জালকাটা এলাকার একটি সেচ পাম্পে আশ্রয় নেয়। খবর পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে লাঠি সোটা হাতে বাঘটিকে তাড়াতে যায় পৌর মেয়র আবু সাইদ। এ সময় এত মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়ে আত্মরক্ষার্থে বাঘটি মেয়রের উপর হামলা করে। তাকে উদ্ধারের সময় স্থানীয় আরো 2 জন আহত হন। এই ঘটনার পরপরই বাঘটিকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত এলাকাবাসী। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে বাঘ আছে মাত্র 106টি, আর গোটা বিশ্বে এর সংখ্যা 3200টি। বন্যপ্রাণী রক্ষা আইন 2012 অনুযায়ী বন্যপ্রাণী শিকার করলে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আর কেউ যদি দ্বিতীয়বার বাঘ হত্যা করে তবে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। প্রতি বছর দেশে 29শে জুলাই বাঘ দিবস পালন করা হয়। তবে এত সব উদ্যোগ গ্রহণের পরও প্রায়ই লোকালয়ে চলে আসা বাঘের মৃত্যু ঘটছে জনগণের হাতে। এদিকে বাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে ইউএসএইডের উদ্যোগে আজ রাজধানীতে বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব, এই স্লোগানে এক প্রচারাভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। কয়েক দফা সময় বাড়িয়ে 3 বছরেও শেষ হয়নি খুলনার দাকোপ ও কয়রা উপজেলার 26টি স্কুল কাম আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ। আর এজন্য সময় মতো অর্থ বরাদ্দ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ঠিকাদারদের গাফিলতিকেই দায়ী করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও 2009 সালের 25 মে আইলার ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনা দেশের দক্ষিণ উপকূলের মানুষের কাছে আতঙ্কের নাম। এ ধরনের দুর্যোগে জনসাধারণের জানমাল রক্ষায় সরকার উপকূলীয় এলাকায় দ্বিতল ও 3তলা বিশিষ্ট স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 2012 সালের ডিসেম্বরে দাকপে 13টি এবং কয়রায় 11টি স্কুল কাম আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে এসব নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরেও সেটা শেষ হয়নি। একটা সাইক্লোন যদি আমাদের এখানে হয় 2 বছর ধরে, তাহলে আরো 5টা হতে কত সময় লাগবে? এখন যদি দুর্যোগ হয় আমরা নিরাপদ আশ্রয় যাব, সেরকম জায়গাও তো নাই। আমার মনে হয় যে এই কাজটা খুব দ্রুত শেষ হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে দুর্গম এলাকা হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি বলে দাবি এলজিইডির স্থানীয় কর্মকর্তাদের। এখানে সাইটগুলো এত দুর্গম যে আমাদের যে ওয়ার্কলোড আমাদের শুধু সাইক্লোন সেন্টারে নয়, এর পাশাপাশি আরও যতগুলো প্রজেক্ট চলছে এগুলো অত স্পেসিফিক ইনফরমেশনটা আমাদের কাছে থাকে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হয় অধিদপ্তরকে অবহিত করার পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। যেটির কাজ ইতিমধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে ঠিকাদাররা সেই দুটির কাজ শেষ করতে পারেনি, যার ফলে এই বিষয়টা আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাকপ ও কয়রা উপজেলায় 24টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় 82 কোটি 50 লাখ টাকা, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 1.5 লক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমছে না বলে আবারও জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ের কাছে বিপিসির ঋণ পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম। তিনি জানান, তেল বিক্রি থেকে লাভের টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করা না হলে পিছিয়ে পড়বে দেশ। দেবাশিস রায়ের রিপোর্ট। গেল কমাস ধরে বিশ্ববাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমার হার বিগত কয়েক যুগের হিসেবকে ছাড়িয়ে গেছে। তবে বাংলাদেশের বাজারে এখনো কমানো হয়নি তেলের দাম। এতে অতিরিক্ত অর্থ খরচ করেই মিটছে জ্বালানি চাহিদা। কেন কমছে না জ্বালানি তেলের দাম? এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দেনা পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম। একটা জিনিস হলো ভর্তুকি অ্যাডজাস্টমেন্ট করছি আমরা, যে লোনটাকে অ্যাডজাস্টমেন্ট করছি, এনবিআর ট্যাক্স পাবে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করছি। এগুলো তো আমরা দিতে পারিনি, বিকজ তখন তো আমাদের লসে ছিলাম আমরা। তেল থেকে লাভের এই টাকা অবকাঠামো নির্মাণে ব্যয় করার কথাও জানিয়েছেন তিনি। এখন যে টাকাটা আমাদের অতিরিক্ত আসছে, সেই টাকাটা দিয়ে কি আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে খরচ করি, সেটা বরং ডাইরেক্টলি বেনিফিটেড করবে সাধারণ মানুষকে। জ্বালানি বিশেষজ্ঞদের অভিযোগ, ভর্তুকি অথবা ঋণ এই বিতর্ক নিরসন করতে সরকারের সুনির্দিষ্ট কোনো জ্বালানি মূল্যনীতি নেই। ভর্তুকিকে ঋণ বলা যায় না, ঋণকে ভর্তুকি বলা যায় না, এটা সহজ। জ্বালানি খাতে ঋণের কোনো অস্তিত্ব নেই। এখন ঋণের অস্তিত্ব আবিষ্কার করা হচ্ছে। এই সাংঘর্ষিক অবস্থা দিয়ে জনগণের মধ্যে সরকার শুধু অনাস্থায় কুড়িয়েছে। এই যে সরকার বলছে যে আমাদের যে লস হয়েছে সেটা আমরা এখন কভার করব, আর পরে যদি দাম বেড়ে যায় আমরা সাবসিডি দেব। এই যে একটা অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রাইস, এটা একটা ফর্মুলার মধ্যে তো করা উচিত, কিন্তু সরকারের কোনো ফর্মুলা নাই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করলে প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলেও মত তাদের। এটা একটা খুব ভালো সময়, সরকার যদি দামটা কমিয়ে মার্কেটের উপরে ছেড়ে দেয়, পরে যদি বাড়ে তাহলে সরকারের আর কখনো দায়িত্ব থাকবে না। সরকার যেই প্রাইসিং পলিসি ফলো করছে এটা অত্যন্ত ভুল। ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতেই জ্বালানি খাত চলতে হবে, আদারওয়াইজ এই বিভ্রান্তির মূল্য জাতিকে বা দেশকে, জনগণকে নানাভাবে দিতে হবে। আগামীতে তেলের বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি আপৎকালীন তহবিল গঠনেরও পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোনের বাজারে দেশীয় ব্র্যান্ড বলতে কিছুই নেই, বরং বিদেশ থেকে ব্র্যান্ডিং করা একই মোবাইল দেশের বাজারে আসছে ভিন্ন নামে। এমনকি ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফিচার আর দামের মধ্যেই চীনা কোম্পানিগুলো তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন। এমন তথ্য দিয়ে সরকারের প্রতি বাজার পর্যালোচকদের আহ্বান, দেশেই মোবাইল ফোন তৈরি করতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার শূন্যতে নামিয়ে আনার। জুবাইর ফয়সালের রিপোর্ট। 50,000 টাকা দিয়ে সেট কিনলাম, ওই ফ্যাসিলিটি দেশীয় ফোনের মধ্যে পাইতেছি আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে। সবই আছে, দেন সব স্লো। প্রায় 10 বছর ধরে নষ্ট মোবাইল ফোন ব্যবহার উপযোগী করে আসছেন ইস্টার্ন প্লাজার এই মেকানিক। সম্প্রতি তার ভান্ডারে যুক্ত হয়েছে আইফোন HTCর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন সার্ভিসিং মেশিন। কিন্তু নামি দামি এসব ফোনের তুলনায় তার কাছে আসা নষ্ট ফোনের মধ্যে বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের আধিক্যই বেশি। দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ফোনের নতুন গ্রাহক। বিটিআরসির তথ্য মতে বর্তমানে 13 কোটি সিম ব্যবহৃত হচ্ছে 8 কোটি মোবাইল ফোন সেটে। এর মধ্যে 3 কোটির বেশি ফোন আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের, বাকি 5 কোটি মুঠোফোন যোগান দিচ্ছে দেশীয় বিভিন্ন কোম্পানি, যাও পুরোটাই আমদানি নির্ভর। এসব ফোন সেটের দাম কিছুটা কম হওয়ায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সত্যি, কিন্তু এখনো ঘাটতি রয়েছে গ্রাহক আস্থা অর্জনে। 85% লোকাল ব্র্যান্ড ওনারা কন্ট্রিবিউট করছে। তাহলে আপনি যদি দেখেন লোকাল ব্র্যান্ডে কিন্তু অনেক বড় মার্কেট হয়ে গেছে। যারা হয়তো ব্র্যান্ডটাকে অত কেয়ার নিচ্ছে না, হয়তো বিজনেসটাকে বেশি ফোকাস করছে, তারা হয়তো কোয়ালিটি ওরকম ভাবে দিচ্ছে না। আপনি যেরকম ভাবে আপনি চাইবেন সেরকম ভাবে তৈরি করা যায় ফোনগুলো, কাজে এটি নির্ভর করে আপনার ডিজায়ারের উপরে। আইফোন কেন না, কিন্তু আইফোনের যেসব ধরনের ব্যবহার আছে তার সবগুলোই যেন আছে এরকম ধরনের স্মার্টফোন বাজারে আছে এবং থাকবে বড়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন BMBA বলছে, দেশেই মোবাইল ফোন তৈরিতে প্রয়োজন আমদানি শুল্ক নির্ধারণে সরকারের নীতি সংশোধন, যেটি করা গেলে দেশীয় চাহিদা তো বটেই, বাংলাদেশের তৈরি ফোন হতে পারে রফতানিও। এখন পর্যন্ত কোনো হ্যান্ডসেট এই দেশে উৎপাদন হয় না। এখানে র মেটেরিয়ালসের ট্যাক্স
50 ইয়ার্সের উপর, সেটাই হলো বড় বাধা এবং সরকারের আন্তরিকতার একটা বড় বাধা। সংগঠনটি বলছে দেশে বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান আমদানি করলেও বাজারে প্রচলিত রয়েছে মাত্র 10-12টি কোম্পানির মুঠোফোন, যা প্রচলিত বাজার ব্যবস্থায় আমদানি কিংবা বিপণন দুদিকেই ফেলছে বিরূপ প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নানা প্রস্তুতি নিয়েছেন তারা। সবকিছু ঠিক থাকলে 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন জেলার পার্ক রোডের ফুল ব্যবসায়ীরা। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুল ছাড়া ভালোবাসার প্রকাশ যেন অসম্পূর্ণ থেকে যায়। 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও পরের দিন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা, গোকুল, মহস্থান এলাকায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় গোলাপ, রজনী, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানান ধরনের ফুল। সারা বছর ফুল সরবরাহ করলেও মূলত এই দুটি দিনকে ঘিরে ফুল বিক্রি করে লাভ লোকসানের হিসেব মেলান তারা। এবারও কয়েক মাস ধরে নানা রকম ফুলের চারা রোপণ ও পরিচর্যা করে এখন প্রস্তুত ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্সে ফুলটা আমাদের বেশি বিক্রি হয়। আমি আশা করছি 1 লাখ টাকা সম্ভব যে বাগান থেকে আমার উৎপাদন হওয়ার। বিশেষ পর্বে এই ফুলগুলা বেশি বিক্রি হয় অন্যান্য সময়ের চেয়ে। শুধু গাঁদা চাষ করে 50-60 হাজার টাকা আমার প্রফিট হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ফুল এসে জমা হয় বগুড়ার পার্ক রোডে অবস্থিত এই দোকানগুলোতে। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ব্যবসায়ী নেতারা। এখন বর্তমানে আমাদের গোলাপ বিক্রি হচ্ছে 65 থেকে 60 টাকা, আর ভ্যালেন্টাইন ডে ওই সময় আমরা নিচে 30 টাকা পর্যন্ত বিক্রি করব। প্রতিটা দোকানে 3000 গোলাপ থাকবে, নির্দিষ্ট দাম নির্ধারণ করা হবে। সেই নির্ধারণ উপলক্ষে আমাদের টার্গেট আছে আপনার 14 ফেব্রুয়ারিতে মিনিমাম 50 লক্ষ টাকার একটা ফুলের টার্গেট ধরেছে বিক্রি হবে। তবে ক্রেতাদের অভিযোগ অন্যান্য দিনের তুলনায় এদিন অনেকটা চড়া দামে ফুল কিনতে হয় তাদের। এখন দাম কমে আছে কিন্তু ভ্যালেন্টাইন্সে একটু দাম বেশি থাকে। ফুল মনে হয় পৃথিবীর সবচেয়ে একটা বেশি জিনিস, যেটা চির আবেদনের জন্য। বগুড়ার পার্ক মার্কেটে পাইকারি ও খুচরা মিলিয়ে মোট 17টি দোকান রয়েছে। সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো প্রদেশে 2 দফা আত্মঘাতী বোমা হামলায় 70 জনেরও বেশি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে একটি উদ্বাস্তু শিবিরে একাধিক নারী এ হামলা চালায়। তবে কর্তৃপক্ষ বুধবার রাতে হামলা ও হতাহতদের সম্পর্কে পরে জানতে পারে। বোকো হারাম অধ্যুষিত মাইদুগুরি থেকে 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে দিকওয়া শহরে হামলার ঘটনাটি ঘটে। বোকো হারামের সহিংসতায় উদ্বাস্তুদের মধ্যে প্রায় 50,000 মানুষ ওই শিবিরটিতে আশ্রয় নিয়েছেন বলে জানায় গণমাধ্যম। দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানের পর সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষ বোকো হারামের হামলার শিকার হচ্ছেন। গত 6 বছরে নাইজেরিয়ায় বোকো হারামের সহিংসতায় অন্তত 20,000 প্রাণহানি ঘটেছে। এছাড়া উদ্বাস্তু হয়েছেন প্রায় 25 লাখ মানুষ। উত্তর কোরিয়া দেশটির সেনা প্রধান রিং ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। এ মাসের শুরুতে দুর্নীতি ও ষড়যন্ত্রের দায়ে রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সিউলের সংবাদ মাধ্যম। উত্তর কোরিয়ার বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলেও তা খুব কমই গণমাধ্যমে প্রকাশ পায়। এর আগে 2013 সালে বর্তমান নেতা কিম জং উনের ফুফা ও পরামর্শক চ্যাং সং তায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ পেয়েছিল। এছাড়া গত বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পার্লামেন্টকে জানায়, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিয়ন ইয়ং চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিম জং উনের প্রতি অবাধ্য হওয়া একই সময়ে আরও 15 জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে গণমাধ্যম। ইরাকের রামাদি শহরের পশ্চিমাঞ্চলে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 27 ইরাকি সেনা। এছাড়া আহত অন্তত 16 জন। বুধবার রামাদি থেকে 35 কিলোমিটার দূরে আল আওয়াসিল গ্রামে সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলায় বেশ কয়েকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে ঠিক কয়টি গাড়ি বোমা হামলা চালানো হয় সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। হামলায় আহত সেনা সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রামাদি শহরে আইএস নিয়ন্ত্রিত সবশেষ এলাকাটিতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশের একদিন পরই এই হামলা চালানো হলো।
কুয়াশাচ্ছন্ন সকালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে হোঁচট খেল বাংলাদেশ। পিনাক সাইফ ও শান্ত ফিরে গেছেন সাজঘরে। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী এস.এম. ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, বিশ্বকাপের দ্বিতীয় ওয়ানডে যেখানে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ক্যারিবীয়রা, এর আগে কিন্তু প্রথমে টস ভাগ্য সেই টস ভাগ্যে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল এবং সেখানে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল, যেটি নিয়ে কিন্তু সকালবেলা বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল। এবং সমালোচনাটা কেন হয়েছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি। বরাবরের মতো এই বিশ্ব আসরে আমরা দেখেছি যে বাংলাদেশের উদ্বোধনী জুটি সেটি কিন্তু আজও ভালো করতে পারেনি। প্রথম উইকেট পড়ে গিয়েছিল কিন্তু 10 রানে। পরবর্তীতে দ্বিতীয় উইকেট পার্টনারশিপ সেটাও কিন্তু মাত্র 17 রান স্থায়ী করতে পেরেছিল, অর্থাৎ 27 রানে তাদের দ্বিতীয় উইকেট পড়েছিল। আর এর কারণটাও অবশ্য আমি এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে সকালে কিন্তু এখানে প্রচন্ড কুয়াশা ছিল এবং উইকেটটা স্যাঁতসেঁতে ছিল। আর সেই উইকেটের ময়েশ্চারটা কাজে লাগিয়েই কিন্তু ক্যারিবীয় বোলাররা সেই ফায়দা অর্থাৎ যে সেই সুবিধাটা নিয়েছে। পরবর্তীতে মিরপুর উইকেটে কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যাটিং সহায়ক হচ্ছে। তারপরেও কিন্তু তৃতীয় উইকেট জুটিও কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারেনি। তো এই মুহূর্তে ব্যাট করছে কিন্তু আমরা দেখছি জয়রাজ এবং জাকির হোসেনের কথা বলতে হয়। এর আগের যে ওয়ানডেটি ছিল অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নেপালের বিপক্ষে, সেখানে কিন্তু তিনি খুবই ভালো খেলেছিলেন এবং তার ভালো খেলার কারণে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি টি20 আইসিসি যে যুব বিশ্বকাপ হচ্ছে সেই যুব বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ আসতে পেরেছে। তো দেখা যাক, শেষ মুহূর্তে বলা যাবে হয়তো যে আসলে যে বাংলাদেশের যে টসে জিতে ব্যাটিং এর যে সিদ্ধান্তটা সেটা আসলে ভালো ছিল কিনা বা সেটা যথোপযুক্ত ছিল কিনা সেটা হয়তো সময় বলে দেবে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত আশা করছি বাংলাদেশ 250 বা 260 রানের যদি একটি চ্যালেঞ্জিং স্কোর দিয়ে দিতে পারে ক্যারিবীয়দের সামনে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি ইতিহাসই গড়ে ফেলতে পারে। অর্থাৎ আমরা কিন্তু আশায় রাখতে পারি যে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। তো এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বাবু, দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. ইকবাল। চলে যাচ্ছি পরের খবরে। আসন্ন ওয়ার্ল্ড টি20-র জন্য 15 সদস্যের জাতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। তবে এখনও দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। দলে নতুন কোনো ক্রিকেটার জায়গা পাননি। স্ট্যান্ড বাই রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। দলে জাহানারা আলম, সালমা খাতুন, আয়েশা রহমান সহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। এবারের বিশ্বকাপে গ্রুপ বি-তে খেলবে বাংলাদেশ। 15 মার্চ বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালমাদের বিশ্বকাপ মিশন। তাছাড়াও গ্রুপের অন্যান্য 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান রয়েছে বাংলাদেশের গ্রুপে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুয়াশাচ্ছন্ন সকালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে হোঁচট খেল বাংলাদেশ। পিনাক, সাইফ ও শান্তর বিদায়। হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পুরো রাজধানী। সাত সকালে ঘরের বাইরে এসে অপ্রস্তুত নগরবাসী। কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে সাবার। বন বিভাগ জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর, স্বীকার করলেন বন প্রহরীরা। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এই মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এবং 4 বছরেও হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।